আমাদের ব্রেইন কিন্তু অনেক শক্তিশালী এবং আমাদের ব্রেইন আমাদেরকে দিয়ে অনেক কিছু বিশ্বাস করায়, অনেক কিছু আমরা ব্রেইনকে যদি বলি, ব্রেইন সত্য মিথ্যা কোনো কিছু বিচার না করে অনেক সময় সেটা বিশ্বাস করে ফেলে। আ সেটা নিয়ে আমি অন্য আলোচনায় যাবো এবং এর অনেক তর্কও থাকতে পারে, বিতর্কও থাকতে পারে। আমি প্লে করি ফাইলটা। আশা করছি আপনাদের ভালো লাগবে যারা নতুন শুনছেন এবং যারা পুরনো তাদের কাছেও ভালো লাগবে আশা করব। Friday the 13th. ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে কি শুধুই কুসংস্কার, নাকি সত্যি দিনটার আলাদা কোনো বিশেষত্ব আছে? গত ফেব্রুয়ারিতেই একটা শুক্রবার কাটালাম আমরা, যেদিন তারিখটা ছিল 13। সবকিছু কি প্রতিদিনের মতোই ঘটেছিল সেদিন, নাকি দিনটি অশুভ ছিল আপনার জন্য? একটু মনে করার চেষ্টা করুন। যদি ধরে নেন যে শুধু একটা ওয়েস্টার্ন সুপারস্টিশন, তাহলে এক্ষুনি মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলুন। যদি মনে করেন ফ্রাইডে দ্য 13th সম্পর্কে জানা মানে শুধু শুধু টেনশন বাড়ানো, তাহলে শোনা বন্ধ করুন। আর যদি সত্যি এই দিনটি নিয়ে কোনো কৌতূহল থাকে, শুধু তাহলেই জেনে নিন এই দিনটির খুঁটিনাটি। The interviews. গত মাসে আমরা আপনাদের কাছে জানতে চেয়েছিলাম কে কে বিশ্বাস করেন ফ্রাইডে দ্য 13th অশুভ। কেউ বিষয়টি স্রেফ একটা কুসংস্কার বলে যেমন উড়িয়ে দিয়েছেন, তেমনি কেউ কেউ এদিনে জীবনে ঘটে যাওয়া কিছু নেগেটিভ ঘটনার সাথে দিনটির সাদৃশ্য খুঁজেছেন, বা খারাপ কিছু ঘটার জন্য দিনটিকে দায়ী করেছেন। কেউ কেউ জাস্ট অধৈর্য হয়ে অপেক্ষা করেছেন পরবর্তী ঘটনা শোনার জন্য। আমরা আমাদের কাছের কিছু মানুষের কাছে জানতে চেয়েছিলাম এই দিনটি সম্পর্কে। চলুন শুনে আসি তারা কি বলেন। ফ্রাইডে দ্য 13 তো একটা হরর ফিল্ম। ওই যে জেসন, ওই জেসনের মুভিটা, তাই না? Friday the 13th? I don't know, আমি আসলে হিস্ট্রিটা জানি না, বাট আমি জাস্ট জানি যে Friday the 13th মানে কোন একটা কুফা আছে ডেফিনেটলি। সো ইয়া। ফ্রাইডে তো 13 এটা আবার কি? নরমালি ফ্রাইডে আমাদের জন্য অনেক অসপিশিয়াস একটা দিন। আমরা অনেক ভালো মনে করি, মঙ্গল মনে করি এই দিনটাকে। কিন্তু যখন 13th এটার সাথে এড হয়, 13th ফ্রাইডে, তখন কিন্তু খুব ভয়ানক একটা ব্যাপার হয়ে যায়। ভয় লাগে, স্পেশালি বিকজ ব্ল্যাক ফ্রাইডে কিন্তু এখান থেকেই এসেছে। আর 13 ইজ ভেরি আনলাকি নাম্বার। সো সব মিলিয়ে কিন্তু ব্যাপারটা খুবই বলতে পারি ভৌতিক। ফ্রাইডে দ্য 13 তো ব্ল্যাক ফ্রাইডে? না, না, এইসব নিয়ে আমি একদমই কথা বলতে পছন্দ করি না। দিস ইজ বেসিক্যালি when Jesus was crucified. জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু এই দিনটিতে কোনো দুর্ঘটনা ঘটা মানেই দিনটিকে দায়ী করা। The history. এবার চলুন জেনে আসি পশ্চিমা পৃথিবী কি ভাবে এই দিনটিকে নিয়ে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী কোনো মাসের কোনো একটি শুক্রবার যদি 13 তারিখে গিয়ে পড়ে, তাহলে সেটাকে বলা হয় ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে। বলা হয় মধ্যযুগ থেকেই এই দিনটিকে সবাই অশুভ হিসেবেই ভেবে থাকে। উদাহরণ হিসেবে প্রথমেই আসে যীশুখ্রিস্টের লাস্ট সাপারের কথা। গুড ফ্রাইডে ঠিক আগের রাতেই মন্ডি থার্সডেতে খাবার টেবিলে উপস্থিত ছিলেন 13 জন ব্যক্তি, যাদের ভেতরে জুডাস ছিলেন পার্টির 13 নম্বর সদস্য। এবং পরের দিন যীশুখ্রিস্টকে কিভাবে ক্রুসিফাই করা হলো তা তো আপনারা সবাই জানি। বাইবেলে আরো বলা আছে যে এই দিনটিতেই নাকি ইভ অ্যাডামের হাতে নিষিদ্ধ ফলটিও তুলে দিয়েছিলেন। তারপরে যেমন ফ্রাইডে দ্য 13th অক্টোবর 1307 শত নাইট স্ট্যাম্পলাররা ফ্রান্সে কিং ফিলিপ দি ফোর্থ দ্বারা অ্যারেস্টেড হন। এমন আরো অনেক ঘটনাই আপনি খুঁজে পাবেন ইতিহাসে। যেহেতু প্রতিটি তথ্যই সংগ্রহ করা, তাই তাদের সংখ্যা আর নাই বা বাড়ালাম। অনেক বিজ্ঞজনদের ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে নিয়ে ধারণা কিন্তু পুরোটাই উল্টা। অনেকেই মনে করেন যে 19th সেঞ্চুরির আগে ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে সম্পর্কে কোনো লিখিত তথ্য নাকি খুঁজেই পাওয়া যায় না। আবার অনেকে মনে করেন এটি প্যারাস্কেভিডে ক্যাটরিয়া ফোবিয়া মানে ও মাই গড নামে জাস্ট একটা ফোবিয়া, মানে বুঝছেন তো, একটা ভয়, ফোবিয়া। যেমন ড্যান ব্রাউনের 2003 সালের নভেল
দাভিঞ্চি কোডে, বা জন জে রবিনসনের 1989-এর যে ওয়ার্কটা ছিল বর্ন ইন ব্লাড, দ্য সিক্রেটস অফ ফ্রিমেসনরি, মরিস ড্রুয়নের হিস্টোরিক্যাল যে নভেল সিরিজগুলো আছে, দি অ্যাকাস্ট কিংস, এর মতন কিছু বই এই নাইট টেম্পলার্স এবং এই যে ফ্রাইডে দ্য 13th সুপারস্টিশনটাকে মেলানোর চেষ্টা করেছে। যদিও অনেক এক্সপার্টরাই মনে করেন এই কোরিলেশনগুলো আধুনিক সময় খুঁজে বার করা। এছাড়াও অনেকে মনে করেন যে 1307 সালে প্রকাশিত টমাস ডাব্লিউ লসনের পপুলার যে নভেলটা ছিল ফ্রাইডে দ্য 13th কারণেই এই সুপারস্টিশনটা অনেকের মনে ছড়িয়ে পড়েছে। বইটিতে একজন অসৎ ব্রোকার এই সুপারস্টিশনকে কাজে লাগিয়ে ওয়াল স্ট্রিটে একটা প্যানিক সৃষ্টি করে। আমেরিকায় 8% মানুষ ভয়ে রয়েছেন এই দিনটিকে নিয়ে। আচ্ছা, এই দিনটির কোনো সুফল আছে কি? অবশ্যই, দেখি আমরা। Flip side of Friday the 13th. 1993-তে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত জার্নালের তথ্য অনুযায়ী 13 তারিখের শুক্রবারের জন্য অন্য দিনের চাইতে সড়ক দুর্ঘটনার মতন বিষয়গুলো নাকি বেশি ঘটে। অন্যদিকে 2008 সালে প্রকাশিত ডাচ সেন্টার ফর ইন্স্যুরেন্স স্ট্যাটিস্টিক্স বলছে এদিন নেদারল্যান্ডে অন্য দিনের চাইতে যেমন অ্যাক্সিডেন্টের সংখ্যা কমে যায়, তেমনি চুরি এবং অগ্নিকাণ্ডের ঘটনাও নাকি কম ঘটে। দিনটিকে অশুভ ভাবার কারণে অনেকে এই দিনটিতে বাড়ি থেকে বেরোনি না, একটু বেশি সতর্ক থাকেন, ড্রাইভ করলেও সেটাও করেন খুব সাবধানে। এখন নানা মানুষের তো নানা মত থাকেই। অনেকে মনে করেন নিউমারোলজিতে 12 সংখ্যাটির অর্থ কমপ্লিটনেস। একটু চিন্তা করলেই আপনি পেয়ে যাবে 12 months of the year, 12 hours of the clock day, the 12 deities of Olympus, 12 tribes of Israel, 12 apostles of Jesus, 12 signs of the zodiac, the 12 years of the Buddhist cycle. অন্যদিকে সংখ্যা 13 মানে কমপ্লিটনেসের উল্টোটা। 13 সংখ্যাটিকে নিয়ে আমরা খুব একটা ঘেঁটে দেখতেও চাই না। কেন 13 মানে খারাপ, অশুভ? এটি কি শুধুই খুব পুরনো একটা সুপারস্টিশন? অদ্ভুত ব্যাপারটা হচ্ছে যে ইতালিতে 13 সংখ্যাটিকে কিন্তু শুভ করে দেখা হয়, সেখানে বরং অশুভ ধরা হয় ফ্রাইডে দ্য 17th-কে। গ্রিকরা মনে করে টিউসডে দ্য 13th-ই হচ্ছে অশুভ। দিনটির উপরে এরিস অর্থাৎ দ্য গড অফ ওয়ারের প্রভাবের কারণেই এমনটি মনে করা হয়। সুতরাং ভয়ের কিছু নেই। অনেক ধর্মে অনেক দেশেই 13 কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংখ্যা। ম্যাথামেটিক্সে 13 সিক্সথ প্রাইম নাম্বার এবং একটি হ্যাপি নাম্বার। চীন এবং কোরিয়ান নাম্বার হিসেবে 7কেই বাই দ্য ওয়ে অশুভ ধরা হয়। আমি আবার রিপিট করছি, 7কে কিন্তু অশুভ ধরা হয় চীন এবং কোরিয়াতে। সবশেষে স্বস্তি দিতে টেলর সুইফটের এমটিভি ইন্টারভিউতে বলা কথাগুলো জানিয়ে দিচ্ছি আপনাদের। ফেব্রুয়ারি ফ্রাইডে দ্য 13th-এ আপনাদের পাঠানো অনেকের মেসেজ ছিল গায়িকা টেলর সুইফটের মতো। I was born on the 13th, I turned 13 on Friday the 13th. My first album went solo in 13 weeks. My first number one song had a 13-second intro. কি করা যাবে, কি করা যাবে না? ফ্রাইডে দ্য 13th-কে বলা হয় দ্য মোস্ট ওয়াইড স্প্রেড সুপারস্টিশন। আর সে কারণে যে কোনো নতুন ব্যবসা শুরুর জন্য এই দিনটিকে বেসিক্যালি অমঙ্গলজনক বলেই ধরা হয়। অনেকে দূরের যাত্রা বাতিল করে দেন এই দিন। কিছু কিছু নিষেধাজ্ঞা বেশ অদ্ভুত ধরনের, যেমন এই দিন অনেকেই ঘরের ভেতরে ছাতা মেলতে নিষেধ করে। ঘরের ভেতরে ছাতা, anyways, হ্যাঁ, বড় ধরনের সারপ্রাইজ এড়িয়ে চলতে পরামর্শ দেন। ওকে, সারপ্রাইজ। চাঁদের নিচে কাউকে কোনো কথা দেওয়া থেকে বিরত থাকতে বলেন কেউ কেউ। আর কেউ নন, স্বয়ং শেক্সপিয়ার বলেছেন, ও সোয়ার নট বাই দ্য মুন, দি ইনকনসিস্টেন্ট মুন, দ্যাট মান্থলি চেঞ্জেস ইন হার সার্কেল অর্ব, লেস দ্যাট দাই লাভ প্রুভ লাইকওয়াইজ ভেরিয়েবল। বলেছেন জুলিয়েট ক্যাপুলেট ইন শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ট্র্যাজেডি। বুঝছেন তো কোনটা? বন্ধু বান্ধব নিয়ে খাবার খেতে যাচ্ছেন, খুব ভালো কথা। অতিথি সংখ্যাটা 13 বা 13-র কম অনেকে বলেন রাখতে আর কি এই দিনে। অনেকে আবার বলেন যে এই দিনে নাকি আয়না ঢেকে রাখতে হয়। আবার অনেকে বলেন যে এই দিনে কোনো মাছের প্রচলিত নাম মুখে নাকি আনতে নেই। যেমন ধরুন, ইলিশ মাছ না বলে আপনি যদি এখন টেনিউলোসা ইলিশা বলেন, মানে যেটা হচ্ছে কি বেসিক্যালি ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম, তাহলে হয়তো ঠিকঠাক থাকবে আর কি। অনেকে রাতে শোবার সময় যে পাশ হয়ে শোন উঠতে চান সেই পাশ দিয়েই।
বিশেষ করে দেয়ালের দিকে ফিরে ঘুম ভাঙলে ধরা হয় নাকি ব্যাড লাক। এমন আরো অনেক কিছু ভাবেন পশ্চিমা দেশের মানুষেরা। কি ভাবছেন? ভাবছেন না যে জাতি হিসেবে অ্যাকচুয়ালি বাঙালিরা অনেক কম কুসংস্কারাচ্ছন্ন? সত্যিই তাই। ধরে নিতে পারেন যে ফ্রাইডে দ্য 13th জাস্ট একটা কুসংস্কার। এটি একটি ফোবিয়া। যাই ভাবেন না কেন, পরামর্শ একটাই, এই দিন নিয়ে খুব একটা বেশি ভাবতে যাবেন না, কারণ আপনার ইচ্ছা শক্তি, আপনার চিন্তা শক্তি, আপনার বিশ্বাস এসবের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। FM. The night comes alive. বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। ইয়েস, বিশ্বাস করা বা না করাটা হলো আপনার ব্যাপার এবং আমি দেখছিলাম যে টুইটারে অনেকে লিখছেন যে অনেক কিছুই মিলছে তো। যেমন আমি দেখছিলাম একটু আগে একটা না পড়লেই না, এস.আর. রাজ তিনি বলছেন যে অনেক কিছুই মিলছে তো। এরকম অনেক কিছুই অনেক কিছুর সাথে কিন্তু এমনি মিলে যায়। সুতরাং সেটা নিয়ে খুব বেশি ওয়ারিড হওয়ার কিছু নেই। আর আমি একটা জিনিস বলব যে আমাদের ভূত এফএমও কিন্তু এরকম একটা ১৩ তারিখ শুক্রবারেই শুরু হয়েছিল। তো যাই হোক, আমি এখন যা করব সেটা হচ্ছে আমাদের আজকের যে ঘটনাটা আছে, ১ম যে ঘটনাটা, সেই ঘটনাটা দিয়ে শুরু করতে চাচ্ছি আজকের ভূত এফএম এবং আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এটা ভেবে যে আপনারা অনেক মজা পাচ্ছেন এবং সেই সাথে আমাদের যারা ছবিগুলো দেখেছেন টুইটারে এবং ফেসবুকে তারা নিশ্চয়ই অলরেডি জেনে গেছেন যে আজকে আমাদের কিছু স্পেশাল গেস্টও রয়েছেন। তাদের মধ্যে একজন হচ্ছেন আফনান ভাই। সো আমরা কিছুক্ষণ পরে তার কাছে যাব। তার আগে একটা ঘটনা শুনে আসবো। সেই ঘটনাটি অবশ্যই আপনাদের ইমেইল করা এবং সেই ঘটনাটি আমি এই মুহূর্তে পড়ে শোনাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাইয়া। এটা একটু মানে আ ডিফিকাল্ট পড়া আমার জন্য। তারপরেও পড়ছি। কেন সেটা আপনি বুঝতে পারবেন। উনি নিজেই লিখে দিয়েছেন। ফার্স্ট অফ অল সরি ভাইয়া। বাংলা প্লাস ইংলিশে মেইল করার জন্য। কারণ আমি বাংলা লেটার্সে খুব বেশি কমফোর্টেবল না। স্পেলিং মিস্টেক বা রিডিং এ প্রবলেম হলে কাইন্ডলি মাফ করে দিবেন। কজ অলদো আমি বাংলাদেশের সিটিজেন, আমি ছোট থেকে দার্জিলিংয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করি। প্রেজেন্টলি আমি ওখানে আছি। সো স্টুডিওতে গিয়ে শেয়ার করা আমার জন্য পসিবল না। আজকে যে এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে চাই ভূত এফএমের সাথে, সেটা আমি নিজে এক্সপেরিয়েন্স করেছি ইন স্কুল। নেমটা মেনশন করলাম না। ইন কুরসিয়ং অ্যারাউন্ড 2012 তখন আমি ক্লাস 7 এ পড়ি। ঘটনাটা হরর কিনা জাজ করতে পারবো না। বাট আমি যা এক্সপেরিয়েন্স করেছি আগে ওয়াজ লাইক রিয়েলি স্কেরি ফর মি। বাইরে থেকে দেখে হিলস যতটাই সুন্দর লাগে তার গভীরে জঙ্গলে কিন্তু তার ঠিক তার ঠিক অনেক বেশি ভয় আর রহস্য ভরা থাকে। কুর্শিয়ং টাউনে খুব পরিচিত একটা হরর প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল এই টাউনটাই। যদিও আমরা জানি এটা চায়ের জন্য বিখ্যাত না। আচ্ছা, আমরা কিন্তু অনেক ঘুরতেও যাই এবং যারা দার্জিলিং গেছেন তারা জানেন যে মাঝখানে একটা ১ম যে জায়গাটা আসে সেটা হচ্ছে সবাই বলে যে এটা একটা দেখার মতো জায়গা বা একটা সেটা হচ্ছে কুর্শিয়ং। একটা ভিউ পয়েন্টও আছে। আচ্ছা, তারপরে তিনি লিখছেন যে আমি কুর্শিয়ং ক্লাস 1 থেকে পড়াশোনা করলেও ওই স্কুলে ক্লাস 4 এ অ্যাডমিশন নেই। দ্যাট ওয়াজ 2009 টু 2011 এই ইয়ারগুলো খুব ভালোভাবে কাটে এবং কেটেছিল। কিন্তু সমস্যা শুরু হলো যখন 2012 এ আমাদের গার্লস উইংটা নতুন বিল্ডিং এ শিফট করা হলো। ওই বিল্ডিং এ আগেও অনেক স্টুডেন্ট ছিল বাট আই এম নট সিউর এনিওয়ান এলস এক্সপেরিয়েন্সড সাচ নাইটমেয়ারস অর নট। হিলসে উইন্টার মান্থগুলো খুব ঠান্ডা হওয়ার কারণে 3 মান্থস নভেম্বর টু ফেব্রুয়ারি হলিডে থাকে। সো আমরা যখন উইন্টারে হলিডেজ শেষে ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি স্কুলে ব্যাক করলাম, আফটার রিচিং আমাদের বলা হলো যে হলিডে 1 উইক এক্সট্রা
এর জন্য এক্সটেন্ড করা হয়েছে ডিউ টু কন্টিনিউয়াস স্ট্রাইক ইন হিলস। ডিউ টু ল্যাক অফ ইনফরমেশন আমি অ্যান্ড 3 মোর বাংলাদেশি স্টুডেন্ট এক সপ্তাহ আগে স্কুলে পৌঁছে যাই। ওভারঅল আমরা ৭ জন ছিলাম এন্টায়ার বিল্ডিংয়ে। 4 স্টুডেন্টস, একজন ম্যাট্রন অ্যান্ড প্রিন্সিপাল স্যার অ্যান্ড আচ্ছা এবং বিল্ডিংটা ছিল ৪ তলা। ফার্স্ট ফ্লোর ডাইনিং অ্যান্ড অফিস, সেকেন্ড ফ্লোর ক্লাসরুম, থার্ড ফ্লোর ডরমিটরি, ফোর্থ ফ্লোর অডিটোরিয়াম। সো আমরা স্কুলে ঢুকে ডরমিটরিতে নিজেদের বেডগুলো অ্যারেঞ্জ করে নিলাম। দেন অ্যাজ পার আওয়ার রুটিন ডিনার করে অল অফ টু বেড। তারপর থেকে শুরু হলো কিছু অবাস্তব ঘটনা। ফোর্থ ফ্লোরে যে অডিটোরিয়ামটা ছিল ওখানে তখনও কিছুই শিফট করা হয়নি। ইট ওয়াজ এন্টায়ারলি এমপ্টি। বাট রাত ঠিক ২:৪৫ যখন আমরা সবাই একটা সাউন্ড পেলাম। ইট ওয়াজ লাইক ফোর্থ ফ্লোরে কেউ অনেক জোরে জোরে ফার্নিচার মুভ করছে। উই হ্যাড 4 জার্মান শেফার্ড ডগস যাদের রাতে আনচেইন করা থাকতো এবং ফলোড বাই দ্য নয়েজ দোজ ডগস স্টার্টেড বার্কিং অডিটোরিয়ামের দরজার সামনে। আমাদের ওয়ার্ডেন আর প্রিন্সিপাল স্যার রাইজ টু দ্য অডিটোরিয়াম অ্যাজ সুন অ্যাজ তারা দরজা খুললো, দ্য সাউন্ড ওয়াজ গন আর পুরো বিল্ডিংটা ওয়াজ সাইলেন্ট। তো অডিটোরিয়ামের লাইট অন করে আমরা দেখলাম যে সেখানে কিছু ছিল না। ডগস অলসো স্টপ বার্কিং, কুকুরগুলো তখন ডাকছিল না। অ্যান্ড ওরা সবকিছু লক করে যে যার রুমে ফিরে চলে যায়। আমাদের অলরেডি গুজবাম্প স্টার্ট হয়ে গিয়েছিল। নেক্সট মর্নিং সব ঠিক রুটিন ওয়াইজ ডে ফলো করলাম। দেন আসলো আবার সেই রাত। আমরা অল অফ টু স্লিপ। আবারও ২:৪৫। আমি ভয়ঙ্কর বিল্ডিং কাঁপানো সেই সাউন্ডটা। উই ওয়ার অলরেডি নাও রিয়েলি স্কেয়ার্ড। অ্যান্ড এমন চলতে থাকলো যে লিটারেলি এভরিডে আনটিল ফোর্থ নাইট। অন দ্য ফোর্থ নাইট আমরা এইবার নতুন কিছু শুনলাম যেটা ছিল মেয়েদের নুপুরের সাউন্ড। আমরা যেটাকে বলি ঘুঙুর। সাউন্ডটা এমন ছিল লাইক কেউ ওটা পরে পুরো অডিটোরিয়ামটা ক্রস করছে অ্যান্ড স্টেয়ার্স দিয়ে নিচে এসে আমাদের ডরমিটরি এরিয়াতে এন্টায়ারলি হাঁটাচলা করে ব্যালকনি দিয়ে চলে যেত এবং তারপর এসে আমাদের ডরমিটরিতে তারপর সাউন্ডটা আর পাওয়া যেত না। আমরা এমন শুনতে শুনতে উই গট ইউজ টু ইট। এখন তো আর মানে অতটা ভয় লাগতো না। আস্তে আস্তে সব স্টুডেন্টরা ব্যাক করে। দেন we were slightly relieved এবং আর্লি আফটার 1 মান্থ শুরু হলো আরো ভয়ঙ্কর কিছু। আমাদের ডরমিটরিতে দেয়ার ওয়ার বাঙ্কার বেডস এবং আমাদের বেডটা ছিল ওপরের বেড, একদম জানালার সাথে অ্যাটাচড। আর সব বেডের পাশেই একটা করে এমপ্টি বেড রাখা ছিল যাতে করে হচ্ছে আমরা সো দ্যাট উই ডোন্ট গো স্লিপ এট নাইট। তো উইন্ডোর সামনে বেড পাওয়াতে আই ওয়াজ হ্যাপি। বেশিরভাগ রাতেই কার্টেনটা মুভ করে হিলসের ছোট ছোট লাইটগুলো দেখতে ভালোই লাগতো। দেখতে দেখতে মাঝে মাঝে জানালা খুলে রেখে ঘুমিয়ে পড়তাম। এমনই একদিন রাতে জানালাটা খুলে কার্টেন লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলো যখন একটা ঠান্ডা শিরশিরানি বাতাস ঘাড়ে লাগলো। জানালার দিকে তাকাই, দেখি অনেক লম্বা একটা শ্যাডো পর্দাটা হাত দিয়ে সাইড করে উঁকি মারছে। আমি তাকানোর সাথে সাথে that thing left the curtain and disappeared. বাইরে ব্যালকনিতে ওটা কি ছিল দেখার সাহস হয়নি। আমি আস্তে করে মাথাটা ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে ভগবানের নাম নেওয়া স্টার্ট করলাম। এইটুক টাইমে ব্ল্যাঙ্কেটের ভেতরে ঘেমে জামা কাপড় ভিজে গেছে। স্টিল আমি একটা আঙুলও বাইরে বের করার সাহস পাইনি। এইভাবে রাত কাটলো। পরদিন সকালে আমি অনেক ভাবলাম। দেন
সবকিছু ভেবে সিদ্ধান্ত নিলাম যে ওটা কোনো হিউম্যান হওয়া ইম্পসিবল। কজ বাঙ্কার বেডের ওপরে বেডগুলো লিটারালি 8 to 9 ফিট উঁচু হয় অ্যান্ড তার ওপর দিয়ে উঁকি মারার মতো মানুষ আমাদের স্কুলে কেউ নেই। Another important thing is no one has access to the balcony. I was terrified now. নেক্সট নাইট ঠিক 2:45 ঘুম ভাঙল। দেন ধীরে দেয়ার ওয়াজ আ সিরিজ অফ সাউন্ড। একটানা অনেকগুলো শব্দ হচ্ছিল যা প্রতিদিনই শুনতে পেতাম। লাইক ফার্স্ট ফার্নিচার নাড়ানোর শব্দ, বিকট সাউন্ড, এরপরে সেই ঘুঙুর বা নূপুরের শব্দ এবং সেই মানে ফলোইং দ্য সেম প্যাথ অডিটোরিয়াম দিয়ে হেঁটে ব্যালকনিতে মিলিয়ে যাওয়া। এই অকারেন্সে ফিউ উইকস পর কয়েক সপ্তাহ বাদে আবার এক রাতে 2:45 ঘুম ভাঙল। সেম সিরিজ অফ নয়েজেস, বাট এইবার ঘুঙরুর সাউন্ডটা স্টেয়ার্স দিয়ে এসে ডরমিটরির শেষ মাথায় গিয়ে মিলিয়ে গেল। ব্যালকনির দিক থেকে ওই সাউন্ড পাওয়া গেল না। দেন আমি আমার রেগুলার রাতের মতো সাউন্ডটা ফলো করে যখন শেষ হয়ে গেল একটু ঘুমানোর ট্রাই করা স্টার্ট করলাম। বাট there was something more waiting for me that night. চোখটা একটু লেগে আসতে কুকুরের কান্নার সাউন্ড পেলাম। লাইক লিটারালি মনে হলো যে ডগস ওয়ার অ্যাড্রেসিং টু আওয়ার বিল্ডিং অ্যান্ড ক্রাইম। কিছুক্ষণ পরে there was pin drop silence and then happened something really একদম মানে অবিশ্বাসকর, আনইমাজিনেবল। ডরমিটরিটা ছিল অনেক বড়। কয়েকটা উইন্ডোর গ্লাস ওয়াজ ব্রোকেন এবং ব্রোকেন পার্টটা উডেন হ্যান্ডবোর্ড দিয়ে কাভার করা ছিল যাতে ঠান্ডা বাতাস না ঢোকে। সো কিছুক্ষণ পর অনেক জোরে জোরে ওই উডেন বোর্ডের ওপরে যেন নক করতে লাগলো। লিটারালি অনেক জোরে। আমি ব্ল্যাঙ্কেটের ভেতরে মাথা ঢেকে ভয়ে আর ঘামে সম্পূর্ণ ভিজে যাই। একসময় আমি অনেক শাউট করার ট্রাই করি, বাট আমি যতই চিল্লাতে ট্রাই করি আমি নিজের ভয়েস নিজে শুনতে পাচ্ছিলাম না। আর অন্য কেউ কিভাবে শুনবে? ঠিক 3 মিনিট ধরে এমন নকিং কন্টিনিউয়াসলি চলতে থাকলো। এমন আমি একসময় সেন্সলেস হয়ে যাই। এমন হতে হতে সকালে অনেক ডাকাডাকির পর চোখ মেলে জল দিয়ে ঘুম ভাঙলো এবং পরের দিন আমার অনেক জ্বর উঠে গেল। আমি এখন রেস্টের জন্য সারাদিন ডরমিটরিতেই থাকতাম। ক্লাসে অ্যাটেন্ড করতাম না। সারাদিন চুপচাপ ঘুমাতাম আর ঠিক রাত 2:45 থেকে ভোর 5টা পর্যন্ত জেগে থাকতাম। দিন যত যেতে লাগলো আমার টেম্পারেচার 1 ডিগ্রি করে বাড়তে থাকলো। একসময় অনেক টেন্সড হয়ে আমার নার্সের রুমে শিফট করা হলো সো দ্যাট শি কুড টেক প্রপার কেয়ার অফ মি। অন্য রুমে শিফট হয়ে আই স্লিপ নাইটস অ্যাট পিস। আমি তখন আস্তে আস্তে অনেক বেটার হয়ে গেলাম। এতদিন আমি যা এক্সপিরিয়েন্স করতাম কাউকে বলার সাহস পাইনি, বিকজ নো ওয়ান উড বিলিভ। একদিন কথায় আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করলাম। দেন ওরা যা এক্সপেরিয়েন্স করেছে, সাউন্ড শুনেছে, এগুলো বলা স্টার্ট করলো। এমনকি আমি যে জানালার পাশে একটা শ্যাডো দেখেছিলাম সেটাও নাকি আমার বেডের নিচের বেডে যে মেয়ে থাকতো সে দেখেছে সেম শ্যাডো। দেন লাকিলি ফিউ ডেজ লেটার আমাদের ডরমিটরি শিফট করা হলো। ক্লাস 8 to 10 কে ওই ডরমিটরি দেওয়া হলো অ্যান্ড উই ওয়ার গিভেন দ্য বিসাইড ডরমিটরি। লেটার ওই ডরমিটরিতে অন্য সিনিয়র মেয়েরাও অনেক কিছু এক্সপেরিয়েন্স করেছে, সেটা নেক্সট টাইম শেয়ার করব।